আমরা হচ্ছি বইয়ের জাহাজ পরিবার। সেখানে আমরা 3 বন্ধু ছিলাম। 3 বন্ধু এখন 3 দেশে। একজন হচ্ছে হুসাইন মোহাম্মদ আরাফাত খসরু, সে লন্ডনে থাকে। বাংলাদেশ আগে দেখাশোনা করতে হচ্ছে ওয়াসিফে এলাহি, সে চলে গেছে অস্ট্রেলিয়াতে পিএইচডি করে, ওইখানেই সেটেল। আর আমি সাগরকান্তি দেব, ফ্রান্সেই থাকি। আমরা শুরু করেছিলাম 2014 সালে আমাদের কবিবন্ধু খান রুহুল রুবেলের চিন্তাভাবনা এবং আয়োজনে। এরপরে হচ্ছে আমরা দীর্ঘ এই গত 10 বছর ধরে প্রায় 8-9 হাজার বিদেশি বই বাংলাদেশে আনলাম। যে বইগুলো এই কারণে ইম্পর্ট্যান্ট যে এই বইগুলো কখনোই বাংলাদেশে হয়তো বা ওইভাবে আসতো না, কিংবা এই বইগুলো হয়তো বা কখনোই আমাদের দেখা হতো না ওইভাবে। আর এই এক্সিবিশনটার আয়োজন করা এই কারণে যে এই এক্সিবিশনটাতে আমরা দেখাতে চাচ্ছি যে বই শুধু বই না, বইয়ের সাথে আরও অনেক কিছু জড়িত হতে পারে। বইয়ের সাথে ক্যারেক্টারগুলো আসতে পারে, বইয়ের সাথে সিনেমার ওতপ্রোত একটা সম্পর্ক আমরা জানি, বইয়ের সাথে আর্টের একটা রিলেশন আমাদের হওয়া উচিত। অ্যারাবিয়ান নাইটস আছে, যে অ্যারাবিয়ান নাইটসটা 1920 সালে কেন ইলসন এক একটা গল্পের উপরে এক একটা ইলাস্ট্রেশন করলেন। সেখানে প্রায় 21টা ইলাস্ট্রেশন আছে। একটা বই, একটা খাম, এবং সেই খামের ভিতরে ওরা ওই পেইন্টিংসগুলো রিপ্রিন্ট করে দিল। তো পেইন্টিংসগুলো রিপ্রিন্ট করলো আবার 5 কালারে, যেটা রিয়েলি খুব দুর্লভ ব্যাপার আমাদের দেশের জন্য। আর এর পাশে আছে রামায়ণ। তো সেই রামায়ণটা হচ্ছে সারা পৃথিবী থেকে 5000 ইলাস্ট্রেশন এনে সেইখান থেকে 660টা ইলাস্ট্রেশন সিলেক্ট করে ফরাসি ভাষাতে, সংস্কৃত থেকে সরাসরি ফরাসি করে সেই বইটা ওরা করলো। আমরা এখানে লিওনার্দো দা ভিঞ্চির কমপ্লিট পেইন্টিংস দেখালাম। এইরকম ফিদা কাহলোর আছে, এইরকম পিকাসোর আছে, এইরকম আরও অনেকের আছে। এই বইগুলো আসলে আপনি পড়ুন আর না পড়ুন, দেখার জন্যই একটা আলাদা আনন্দ। এখানে অনেকগুলো বেনিং ব্রোঞ্জ আছে, এখানে প্যারাস্টিনের কিছু কাজ আছে, এখানে রুমির স্কাল্পচার আছে। আমরা সুফিজমে গেলে রুমিকে একটা অবয়বে ভাবি, তার একটা চেহারা ভাবি, সেই চেহারাটা যে স্কাল্পচারে চলে আসতে পারে, আমরা এখানে এসে সেইটা দেখলাম। আমরা এখানে কিছু আফ্রিকান মিউজিশিয়ান রেখেছি। আমরা এখানে বিভিন্ন মিউজিয়ামের যে বড় বড় স্কাল্পচারগুলো হয়, সেইগুলো হয়তো বা গেলে দেখা, না গেলে তো আর কখনো দেখা হয় না। তো সেই স্কাল্পচারগুলোর রেপ্লিকা এখানে নিয়ে আসলাম। অরিজিনাল মিউজিয়াম যে স্কাল্পচারের রেপ্লিকাগুলো করে সেইগুলো এখানে আনলাম। বইয়ের যে বিভিন্ন প্যাটার্ন হইতে পারে, যেমন ধরেন এখানে পপ আপ বুক আছে, এখানে প্রজেক্টর বুক আছে, এখানে জাপানিজ উড ব্লক প্রিন্টের বইগুলো আছে, এখানে রবীন্দ্রনাথের 100 বছর পুরানো 100 বছর আগে জার্মানিতে ওনার ভিজিটের যে পেপারের কাটিং, সেই অরিজিনাল পত্রিকাটা এখানে আছে। এখানে আমরা পোস্টকার্ডগুলো নিয়ে আসছি সেই সব দেশের। অন্যান্য ধরেন বাচ্চাদের প্রচুর পরিমাণ বই আমরা এখানে রাখলাম। তো আমাদের ইচ্ছাটা হচ্ছে যে এই লিয়াজোটা ক্রিয়েট হোক ইউরোপের সাথে বাংলাদেশের, ওখানকার জিনিস এইখানে আসুক, এবং ওইখানকার জিনিস এখানে একবার ঢুকে যাওয়া মানে এটা বাংলাদেশের সম্পত্তি হয়ে যাওয়া। আমাদের শিফাত ভাই করে একজন আছেন, আমাদের বন্ধু মানুষ, উনি এই মাঝখানে একটা চেয়ার টেবিল আছে, সেইটা উনি কালেক্ট করছেন, যেটা প্রায় 6 মাস নানান দিকে যুদ্ধ করে সেটা বাংলাদেশে আসলো। এবং এই ধরনের ব্রোঞ্জের একটা চেয়ার টেবিল হইতে পারে, এই ধরনের স্কাল্পচার একটা টেবিলে হইতে পারে, এটা তো হয়তো বা আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না, সেটা বাংলাদেশে চলে আসছে। কিংবা এখানে প্রচুর আফ্রিকান মাস্ক আছে, যেগুলো আতিয়া আপু সংগ্রহ করেছে আমাদের বইয়ের জাহাজের মাধ্যমে। তো এই মাস্কগুলো আমি ব্যক্তিগতভাবে এখানে ধরেন আমার কয়েকশো মাস্ক আছে, কিন্তু আমি বাংলাদেশের মানুষ এটা অ্যাকসেপ্ট করবে কিনা আমি জানি না। এখন আসার কারণে দেখা গেল খুবই পছন্দ করেছে, আমরা এগুলো নিয়ে আসতে পারলাম। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এই জার্নিটা আমরা একবার শুরু করলাম, এখন যদি আমরা এইরকম সাড়া দেখি, আমরা প্রতি বছর ডিফারেন্ট ওরিয়েন্টেশনে, ডিফারেন্ট চিন্তার থেকে, আমরা ডিফারেন্ট থিম থেকে বারেই দেশে আসতে পারবো। এবং ব্যক্তিগতভাবে যেহেতু আমরা 3 বন্ধুই দেশের বাইরে সেটেল আপ, আমাদের জন্য যদি একটা পথ খোলা থাকে যে বারে দেশে আসতে পারি, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা বারে দেশে আসলাম, এই ধরনের এক্সিবিশন করলাম, আমার সব বন্ধুদের সাথে দেখা হলো, আমরা একটু শ্বাস ফেলতে পারলাম এখানে এসে। তো ওই চিন্তাটার থেকেই আমাদের এই লিয়াজোটা ক্রিয়েট করা, যে ইউরোপের জিনিসগুলো দেশে আসুক, দেশের জিনিসগুলো ইউরোপে যাক, এবং আমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হোক, এবং আমাদের বাংলাদেশের মানুষ এখানে বসেও ইউরোপের সেই আমেজটা পাক, ইউরোপের সেই ব্যাপারগুলো দেখুক। এখানে আমি এই মুহূর্তে বলবো সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে অ্যারাবিয়ান নাইটস। একটা সিঙ্গেল বই, সেইটার 21টা ইলাস্ট্রেশন, আপনি 21টা ইলাস্ট্রেশন দিয়ে পুরো একটা বিল্ডিং সাজায় ফেলতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে রামায়ণটা সেকেন্ডলিও বলবো না, রামায়ণ সাথে করে
যেটা সারা পৃথিবীর 660টা ইলাস্ট্রেশন একটা সিঙ্গেল সেটের ভিতরে বন্দি। সেই সেটটার ওজন হচ্ছে 15 কেজি এবং সেইটা ফরাসি ভাষাতে, কিন্তু লিটারেলি আমরা টেক্সট বেস রামায়ণ পড়লাম এতদিন, এখন আমরা ইলাস্ট্রেশন বেস রামায়ণ দেখতে পাবো। যে রামায়ণের উপরে 1200 শতক থেকে 1900 শতক পর্যন্ত যে পরিমাণ আঁকাআঁকি হলো সেইটা। এখানে ফরিদুদ্দিন আক্তারের একটা বই আছে, কনফারেন্স অফ বার্ড। ফরিদুদ্দিন আক্তারের গল্পটা আমরা জানি, হুদহুদ পাখির গল্পটা আমরা জানি, কিন্তু এই জার্নির যে একটা ইলাস্ট্রেশন হতে পারে, সেই ইলাস্ট্রেশনটা আসলে এই বইটা না দেখলে আমরা কখনো কল্পনা করতে পারবো না। এখানে বাংলা প্রচুর বই আছে, যেগুলো রেওয়াজ ভাইয়ের কালেকশন কিংবা আরও অন্যান্য জনের কালেকশন। তো বাংলাদেশে এরকম প্রচুর কাজ হচ্ছে, যেগুলো আমরা হয়তো ওইভাবে খোঁজ করি না, দেখি না। এখন যদি কালেকশন আপনার হাতে চলে আসে, সেটা তো দারুণ ব্যাপার, আপনি নিজের একজন কালেক্টর হয়ে গেলেন। এই মুহূর্তে দামি বই হচ্ছে রামায়ণটা। রামায়ণের দাম প্রায় 1,30,000-35,000 হবে এবং আনানোর খরচ সাথে যোগ হবে, সেটা 1.5 লক্ষ ক্রস করবে। আর এরপরে হচ্ছে এরাবিয়ান নাইটস। এরাবিয়ান নাইটসটা হচ্ছে মিনিমাম যদি আমি কোথাও পাই তাহলে 80-90 হাজারে পাবো, দেশে আসতে আসতে সেইটা 1 লক্ষ টাকা ক্রস করবে। মিনিয়েচার বইগুলোর বিশেষত্ব হচ্ছে আসলে ওইভাবে যদি বলেন, এইগুলো আসলে কালেকশনের জন্য। যেমন আপনি 1500-1700 শতকের ছোট পুরাণ পাবেন, যেগুলো এইভাবে হাতে নেওয়া যায়। তো এই পুরাণগুলো যদি এখন আপনি কোনোভাবে কালেক্ট করতে পারেন, এক একটা পুরাণ দেখা যায় যে আপনি কয়েক হাজার ইউরো দাম চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে বইয়ে ইনভেস্ট করি। যেমন এই এরাবিয়ান নাইটস আমি 250 ইউরোতে কিনেছি যখন প্রকাশনী থেকে বের হলো, সেই বইটাই এখন 1 লাখে চলে গেল। তো কাইন্ড অফ আমি 25,000 টাকা ইনভেস্ট করলাম, এখন আমার সেইটার ভ্যালু 1 লাখ টাকা। আমরা এইখানে একটা বই আজকে সেল করে দিলাম, লিওনার্দো দা ভিঞ্চির কমপ্লিট কালেকশন। তো এই কালেকশনটা হয়তো বা যখন উনি কিনেছিলেন 8-9 হাজার টাকাতে কিনেছিলেন, আজকে সেটা 20,000 টাকাতে একজনে নিয়ে গেলেন, কারণ এইটা তিনি আর কোথাও খুঁজে পাবেন না। আমি এইখানে রবীন্দ্রনাথের একটা পত্রিকা নিয়ে আসলাম, এখন যদি আমি পত্রিকাটা সেল করে চলে যাই, যিনি এটা কালেক্ট করবেন অন্য আরেকজন কালেক্টর নিশ্চয়ই এর চাইতে বেশি দামে ওনার কাছ থেকে নিয়ে যাবে। তো ব্যাপারগুলো হচ্ছে, আপনি যদি বইয়ে ইনভেস্ট করেন সেটা হচ্ছে খুবই সেফ একটা ইনভেস্টের জায়গা, এবং আপনি যদি বুঝেন যে কোন ধরনের বইয়ে কখন ইনভেস্ট করতে হয়, এইটা আমার মনে হয় যে অনেক সময় আপনারা 10-20 গুণ রিটার্ন দেবে। আমাদের বাংলাদেশে আমি এই জিনিসটাই চাচ্ছি যে আপনারা এডিশনগুলো বোঝার চেষ্টা করেন, এবং এডিশনগুলো আমরা তো বইয়ের জাহাজ আছি, যে কোনো সময় যদি আমাদের নক দেন আমরা বলতে পারবো। এবং বিদেশে যে ব্যাপারগুলো হয়, যেমন কালেকটিভস বই, শুধু কালেকটিভস বইয়ের মাঝে অনেকগুলো প্রকরণ আছে। যেমন ধরেন আমরা সাইন্ড এডিশন, ফার্স্ট এডিশন, তারপর হচ্ছে অটোগ্রাফড এডিশন, দেন আপনি পাবেন স্পেশাল বাইন্ডিং এডিশন, এরপরে হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট আছে, এরপরে হচ্ছে ম্যানুস্ক্রিপ্টের প্রিন্টিং আছে। আপনি এই সেক্টরটাতে আসলে মানে হিউজ একটা সেক্টর, যেখানে প্রচুর জায়গা রয়ে গেছে এখনো, যেগুলো এখনো মানুষ কালেক্ট করে। কালেকটিভস তো ডেফিনেটলি আপনি এখনই যদি শুরু করেন তাহলে এইটা একটা লম্বা জার্নি, আপনি সারা জীবন ধরে করতে হবে। এবং আপনি আপনার অনেকেরই দেখা যায় ঘর থেকে সব বই কেউ সেল করে ফেলে দিল, তো ওই হৈমন্তী বলবে যে এরকম সে আমার সম্পদ নয়, সে আমার সম্পত্তি। তো ব্যাপারগুলো বোঝা উচিত আমাদের, যে কোনটা আপনার সম্পদ, কোনটা আপনার সম্পত্তি, কোনটা আসলে গ্রো আপ করবে, কোনটা আসলে প্রাইস রাইজ হবে। এই জিনিসগুলো যদি কেউ শিখে যায়, তার জন্য খুবই দারুণ একটা ব্যাপার।